আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এরই মধ্যে গতি, বল এবং কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়গুলো শেষ করেছি। এর মধ্যে কিছু বিষয় ক্লাসে শেষ করা হয়েছে এবং কিছু বিষয় ভিডিও ক্লাসের মাধ্যমে শেষ করা হয়েছে। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে চাপ, বস্তুর উপর চাপের প্রভাব বা চাপ। তোমাদের প্রথম পর্ব পরীক্ষার বা যদি বলি অর্ধবার্ষিক পরীক্ষার এটি শেষ অধ্যায়। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করবে এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেগুলো খুব মনোযোগ সহকারে বাসায় খাতায় লিখবে এবং মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস শেষে আমরা চাপ কি তা বলতে পারবো এবং চাপের পরিমাণ নির্ণয় করতে পারবো। চাপ কি? বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। প্রিয় শিক্ষার্থী, চাপ কথার সঙ্গে আমরা সবাই পরিচিত। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বস্তুতে চাপ প্রয়োগ করে থাকি। আসলে চাপ নাকি বল? আমরা বল এবং চাপকে দুটোকে ওভারল্যাপ করে ফেলি, একটার সঙ্গে আরেকটিকে মিশিয়ে ফেলি। আমাদেরকে চাপ এবং বলের পার্থক্যটা বুঝতে হবে। আমি যেটা প্রয়োগ করলাম সেটি হচ্ছে বল। যে কোনো বস্তুর উপরে আমি যেটা প্রয়োগ করলাম সেটি হচ্ছে বল। আমি একটি বইকে সরিয়ে আরেক জায়গায় রাখলাম, সেই বইটির উপরে আমি বল প্রয়োগ করলাম। আমি টেবিলের উপরে হাত রেখে কিছু বল প্রয়োগ করলাম, এটা কি বল। কিন্তু একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটি কি বলা হবে? চাপ। তাহলে চাপ হচ্ছে কি? একটা গাণিতিক রূপ। চাপ হচ্ছে একটি গাণিতিক রূপ। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এটা একটি পৃষ্ঠ। এই পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা ধরে নিই এ। এ দ্বারা কি বোঝায়? এরিয়া। তা আমরা ধরে নিলাম এই পৃষ্ঠটির ক্ষেত্রফল এ। এই পৃষ্ঠের উপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। কতটুকু বল প্রয়োগ করলাম? এফ পরিমাণ। তাহলে আমরা এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা পৃষ্ঠের উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করলে চাপের পরিমাণটা কত হবে? চাপ কি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। পি দ্বারা বোঝানো হয় প্রেসার, এফ দ্বারা বোঝানো হয় বল এবং এ দ্বারা বোঝানো হয় এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফল, আমরা যদি ঐকিক নিয়মে যাই, এ ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল এফ, তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল এফ বাই এ। সেই চাপ তাহলে কি হবে? চাপ পি সমান এফ বাই এ। চাপের একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেলকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্যাসকেলকে পি এ লিখে আমরা প্যাসকেলকে প্রকাশ করি। আমরা একটা অঙ্ক দেখি। 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপর 1000 নিউটন বল প্রযুক্ত হলে চাপের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, একটা টেবিলের পৃষ্ঠ বা একটা যে কোনো বস্তু, তার ক্ষেত্রফল কত? 10 মিটার স্কোয়ার। এর উপরে 1000 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে চাপের মান কত হবে? এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা পার্টগুলো আগে আলাদা করে লিখে নিই। এখানে এ সমান কত? 10 মিটার স্কোয়ার বা ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কোয়ার। এফ ইকুয়াল টু কত? 1000 নিউটন বা বল, প্রযুক্ত বল 1000 নিউটন। তাহলে চাপের পরিমাণ কত হবে? চাপ পি ইজ ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ। আমরা লিখলাম আমরা জানি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এফ এর মান কত? 1000, এর মান 10।
1000/10 ইকুয়াল টু 100 প্যাসকেল। তাহলে বস্তুটির উপর চাপের মান কত? 100 প্যাসকেল। তাহলে কি আমরা এখন থেকে বল আর চাপকে এক করে ফেলবো? না, আমরা বল এবং চাপকে আর এক করব না। বল এবং চাপকে আমরা আলাদাভাবেই বুঝবো, আমরা আলাদাভাবে বুঝতে পারবো এরপর থেকে। তো সেক্ষেত্রে এরপরে আসতেছে ঘনত্ব। ঘনত্ব কি? ঘনত্ব কথাটি আমরা প্রায় ব্যবহার করি। বিভিন্ন কিছু মধু কিনতে গেলে বলি, হাত দিয়ে আঙুল দিয়ে দেখি যে আসলে এর ঘনত্বটা কেমন, দুধের ঘনত্ব কেমন, আমরা বিভিন্ন ঘনত্ব নির্ণয় করে থাকি। তাহলে এই ঘনত্বটা কি? ঘনত্ব হচ্ছে বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের ভর। আয়তনটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতাকে বলা হয় আয়তন। আর ভর হচ্ছে কি? বস্তু পদার্থের মোট পরিমাণকে কি বলা হয়? ভর। তাহলে একক আয়তনের ভরকে আমরা বলবো ঘনত্ব। তাহলে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দেখো এখানে একটা সিম্বল উঠবে, একটু পি এর মতো, কিন্তু পি নয়, মাথাটা দেখো একটু বেশি বাঁকানো। এই সিম্বলকে বলা হয় রো। রো দ্বারা কি বোঝানো হয়? ঘনত্ব। তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু m/v। ধরো একটা বস্তু যার ভর হচ্ছে m, আয়তন v, তাহলে ঘনত্ব কত হবে? অর্থাৎ v আয়তনের ভর m, তাহলে একক আয়তনের ভর m/v যদি ঐকিক নিয়মে যায়, তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু m/v। ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। দেখো m দ্বারা কি বোঝায়? ভর। ভরের একক কি? কেজি। আয়তন, আয়তনের একক মিটার কিউব। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কেজি পার মিটার কিউব। অঙ্কটি দেখো, 2400 কেজি কেরোসিনের আয়তন 3 মিটার কিউব হলে এর ঘনত্ব কত? অর্থাৎ আমরা যদি 2400 কেজি কেরোসিন নিই তাহলে 3 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ এবং 3 মিটার উচ্চতা বিশিষ্ট একটা পাত্রকে আমরা পূর্ণ করতে পারবো। তাহলে এখানে যে অঙ্কটি বলা হচ্ছে যে 2400 কেজি কেরোসিনের আয়তন 3 মিটার স্কোয়ার হলে এর ঘনত্ব নির্ণয় করো। তাহলে এই ঘনত্বটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যে পার্টটা দেওয়া আছে পার্টগুলো আগে নির্ণয় করি। এখানে কি দেওয়া আছে? m ইকুয়াল টু 2400 কেজি। দেখো বস্তুর ভর কত? 2400 কেজি। ভি সমান কত? 3 মিটার স্কোয়ার। এখানে বস্তুর আয়তন দেওয়া আছে 3 মিটার কিউব। তাহলে বস্তুটির ঘনত্ব কত হবে? রো ইকুয়াল টু m/v। আমরা জানি রো ইকুয়াল টু m/v। আমরা মানটা বসাই দিই। রো ইকুয়াল টু 2400। দেখো m এর মান কত? 2400, v এর মান 3, তাহলে 2400/3। 2400/3 সমান কত আসে? 2400কে 3 দিয়ে ভাগ দিলে আসে 800। 800 একক দেবো কেজি পার মিটার কিউব। তাহলে কেরোসিনের ঘনত্ব আমরা কত পেলাম? 800 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা ঘনত্ব সম্পর্কে জানলাম, চাপ সম্পর্কে জানলাম। এখন তরল পদার্থ, আমরা গ্লাসে অনেক সময় পানি নিই বা দুধ নেই, বা এক কাপ চা নিলাম, বা একটা পুকুরে পানি রয়েছে, ছাদের উপরে ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কিতে পানি রয়েছে। এই তরল কি পরিমাণে চাপ প্রয়োগ করবে? তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের পরিমাণটা কত হবে এটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তরলের অভ্যন্তরে আমরা ধরে নিই একটি পাত্র। এই পাত্রটি তরল দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ এই পর্যন্ত তরল আছে। আমরা যদি তরলের তলদেশ থেকে এই পর্যন্ত উচ্চতা হিসাব করি তাহলে দেখো যে তরলের উচ্চতা কত? h। এই তরলের উপরের তল থেকে নিচের পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা কত? h। তরলের এই পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে তলদেশ, এই পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম a, এবং তাহলে তরলের চাপ P সমান কত হবে? F/A। আমরা জানি চাপ P ইজ ইকুয়াল টু F/A। এই তরল তার এই তলদেশে, এই তরলটা এই তলদেশে কি পরিমাণে চাপ প্রয়োগ করবে? চাপ সমান হচ্ছে আমরা জানি F/A। আমরা ধরে নিলাম তরলের আয়তন কত? V। তাহলে আমরা এখান থেকে যে পাঠ পাচ্ছি, তরলের উচ্চতা পেলাম h, তরল যে পৃষ্ঠে রয়েছে সেই পৃষ্ঠের ক্ষেত্রফল a এবং আয়তন v।
তাহলে চাপ আমরা কিভাবে নির্ণয় করব? চাপ P ইজ ইকুয়াল টু এফ বাই এ। কিন্তু এফ এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এফটা কি? এফ হচ্ছে তরলের ওজন। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমরা মেঝের উপরে দাঁড়িয়ে রয়েছি, আমি কতটুকু বল প্রয়োগ করছি? আমরা আমাদের ওজনের সমান বল প্রয়োগ করছি। তুমি টেবিলের উপরে একটি পেপার ওয়েট রেখেছো, পেপার ওয়েটটা তার ওজনের সমান বল প্রয়োগ করছে। একইভাবে এই তরল, এখানে পাত্রে যে তরল রয়েছে, এই তরলটা তার ওজনের সমান বল প্রয়োগ করছে এর তলদেশে। তাহলে তরলের ওজন কতটুকু হবে? আমরা জানি ওজন W ইকুয়াল টু mg, অর্থাৎ ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। তরলের ভর কত? m, অভিকর্ষজ ত্বরণ g। তাহলে তরলের ওজন হচ্ছে mg, ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। প্রিয় শিক্ষার্থী, ভর সমান কি? আমরা কিছুক্ষণ আগে একটি ফর্মুলা শিখেছিলাম, একটু তোমাদের বোঝার স্বার্থে লিখি আবার। আমরা শিখেছিলাম রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এম সমান কি আমরা রো ভি লিখতে পারি? মনে হয় লেখা যায়। তাহলে যদি এম ইকুয়াল টু রো ভি লেখা যায়, তাহলে এখানে এই এম এর জায়গাতে আমরা এই এম এর পরিবর্তে আমরা রো ভি লিখলাম, রো ভি জি। প্রিয় শিক্ষার্থী, এখন ভি সমান কত? ভি সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ভি ইজ ইকুয়াল টু এল গুণন বি গুণন এইচ। এল দ্বারা বোঝায় লেন্থ, দৈর্ঘ্য, বি দ্বারা বোঝানো ব্রেথ বা প্রস্থ, এইচ দ্বারা বোঝানো হাইট বা উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ এইচ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ভি সমান কি লিখতে পারি? এ এইচ। ভি ইজ ইকুয়াল টু এ এইচ। তাহলে আমরা ভি এর মান বসাইছি, দেখো যে ভি ইকুয়াল টু এ এইচ রো জি। তাহলে আমরা বলের মান কত পেলাম? এ এইচ রো জি। তোমরা বিষয়টি বুঝতে পেরেছো? তাহলে চাপের মান কত হবে? চাপ পি ইজ ইকুয়াল টু, আমরা এফ এর মানটি বসিয়ে দিই। দেখো এখানে এফ সমান আমরা কত পেয়েছি? এ এইচ রো জি। এফ ইকুয়াল টু এ এইচ রো জি। এই ফর্মুলায় দেখো উপরে যে ফর্মুলা পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এই ফর্মুলাতে আমরা এফ এর মান বসাচ্ছি। তাহলে এ এইচ রো জি বাই এ। তাহলে এ এবং এ কেটে যায়। ভালো করে বুঝো, এই যে এটা নিচে, এটা কিন্তু হর, এই যে টান দ্বারা ভাগ বোঝানো হয়েছে। তাহলে এ এবং এ কেটে যায়, থাকে কি? এইচ রো জি। এইচ দ্বারা কি বোঝায়? হাইট, এই যে উচ্চতা, তরলের উচ্চতা। রো দ্বারা বোঝানো হচ্ছে তরলের ঘনত্ব। এখানে যে তরল রয়েছে, পানি হলে পানি, কেরোসিন হলে কেরোসিন, মধু হলে মধু। আর জি দ্বারা বোঝানো হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই তরলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয়ের সময় কি কোন ফর্মুলা ব্যবহার করব? পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এখানে লক্ষণীয় যে আমরা যখন তরলের চাপ নির্ণয় করছি, সেখানে কিন্তু তরলের পৃষ্ঠের ক্ষেত্রফলের কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে কিন্তু এ রাশিটি নেই। তার মানে আমরা যখনই চাপ নির্ণয় করব, যে কোনো পাত্রেই তরলের চাপ নির্ণয় করতে গেলে পাত্রের পৃষ্ঠের ক্ষেত্রফলের প্রয়োজন হবে না। কি প্রয়োজন হবে? উচ্চতার প্রয়োজন হবে, এইচ এর প্রয়োজন হবে, তরলের ঘনত্ব জানার প্রয়োজন হবে। আর অভিকর্ষজ ত্বরণ তো আমরা জানি, এটা ধ্রুব সংখ্যা 9.8। আমরা একটু অঙ্ক করে, অঙ্কটি করলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। দেখো 2 মিটার উচ্চতার একটি পাত্র কেরোসিন দ্বারা পূর্ণ করা হলো। পাত্রের তলদেশে চাপের মান নির্ণয় করো। কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে কি দেওয়া আছে তথ্যগুলো দেখো। এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 মিটার। রো ইকুয়াল টু 800 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এইচ এর মান কত? 2, রো ইকুয়াল টু 800, জি ইকুয়াল টু 9.8। এই মানগুলো জাস্ট বসিয়ে দিলাম। গুণ করলে আমরা কত পাবো? 15,680 প্যাসকেল। তাহলে তো এই কেরোসিন 2 মিটার উচ্চতার একটা পাত্র যদি আমরা কেরোসিন দ্বারা পূর্ণ করি, তার তলদেশে এত প্যাসকেল চাপ প্রযুক্ত হবে। আমরা এভাবে চাপ নির্ণয় করে বিভিন্ন পাত্রে যে আসলে এই তরলটি পূর্ণ করলে এটি কি সহ্য করতে পারবে কি না ভেঙে যাবে, এরকম অনেক কিছু নির্ণয় করতে পারি।
তাছাড়া চাপের আরও ব্যবহার রয়েছে এই চ্যাপ্টারে, আমরা পরবর্তী ক্লাসে সেই ব্যবহারগুলো শিখব। আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো মনোযোগ সহকারে বাসায় অধ্যয়ন করবে। যেহেতু প্রথম অধ্যায়, মানে এই অধ্যায়ের প্রথম আলোচনা, এই সংজ্ঞাগুলো সুন্দরভাবে মুখস্থ রাখবে। বারবার একই জিনিস আসবে, কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু সংজ্ঞাগুলো ব্যাখ্যা করা সম্ভব হবে না। আমি যখনই ঘনত্ব বলবো তখন তোমাকে বুঝে নিতে হবে যে ঘনত্বটা কি, যখনই চাপের কথা বলবো তখন তোমাকে বুঝে নিতে হবে চাপ কি। তাহলে বাড়ির কাজ P = h ρg প্রতিপাদন করা, আমি কিছুক্ষণ আগে এটি লিখে দিয়েছি, তোমরা এটি বাসায় লিখবে এবং মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হলে চলবে না, আমাদেরকে সচেতন থাকতে হবে, নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তোমাদেরকে ধন্যবাদ।